আমরা যারা স্টক ক্রয় করি আমরা কি জানি আমরা কোথায় ক্রয় করি? আমরা কি ভুল করে এই জায়গায় ক্রয় করি নাকি এই জায়গায়? আমরা যদি ভুলেও যদি ওভার প্রাইসড অবস্থায় যদি স্টক ক্রয় করি তাহলে আপনাকে লস নিতে হবে। হয়তো আপনি না বুঝে একটা বিশাল একটা বড় রিস্ক নিয়ে ফেলছেন যেটা আপনার নলেজে নেই। আর যদি আপনি এখানে আন্ডার ভ্যালুড অবস্থায় ও আন্ডার প্রাইসড অবস্থায় ক্রয় করতে পারেন তাহলে আপনি কিছু না কিছু লাভ করবেন। তবে আমার কথা হলো না বুঝে লাভ করাটাও লস, কারণ একদিন আপনি লাভ করলেও দেখবেন আপনার ক্যাপিটাল অন্য কোথাও না বুঝে কেনার জন্য কোনো না কোনোভাবে আটকাই যাবে। আর যদি আপনি ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে থাকেন বা ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করে সেখানে একটা ট্রেডিং প্ল্যান সেট করে 30% মার্জিন অফ সেফটি ধরে যদি ট্রেড করা শুরু করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি ট্রেডিংটা অর্গানাইজড হয়েছে এবং আপনি ধীরে ধীরে লাভে যাবেন। তো ক্যালকুলেটিভ ওয়েতে লাভ করা আর না বুঝে অনুমান স্বরূপ কারো কথা শুনে ট্রেড করে লাভ করার মধ্যে পার্থক্য এটুকুই যে যেটুকু আপনি অনুমান করে ট্রেড করে লাভ করলেন সেটা আপনি ধরে রাখতে পারবেন না। নিশ্চিত থাকেন, শিওর এই লাভ আপনি ধরে রাখতে পারবেন না। আর যদি আপনি ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি কিছু না কিছু লাভ করবেন, মার্কেটে যাই কিছুই হোক। আশা করি আমাদের আজকের আলোচনাটা দেখলে বা অ্যানালাইসিসটা দেখলে আপনি বুঝতে পারবেন। আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করব। আমরা মার্কেটে টোটাল সেক্টরগুলোর পি রেশিও দেখাচ্ছি। এখানে যে সেক্টরগুলো পি রেশিও 20 নিচে আছে সেগুলোকে আমরা গ্রিন করেছি, আর যে সেক্টরগুলো 20 উপরে বা 30 পর্যন্ত আছে সেগুলোকে আমরা ইয়েলোতে রেখেছি। আর যেই সেক্টরগুলোর পি রেশিও 30 উপরে আছে অথবা নেগেটিভ আছে সেগুলোকে আমরা রেড জোনে রেখেছি। তো আমরা তো মার্কেটে এত স্টক শয়ে স্টক আমরা তো সবগুলো কিনতে পারবো না, কেনার ইচ্ছাও নেই। তো আমরা সেই জন্য আমরা চেষ্টা করব আমরা একটা বেস্ট স্টক যেটা আমার সাথে যায় বা আমি কিনলে লস করবো না সেরকম স্টক সিলেকশন করা। তো সেক্ষেত্রে আমরা ব্যাংক সেক্টরকে গ্রিন জোনে রেখেছি, টেলিকম, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স। তো আমি আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা, যেহেতু আমি ইন্স্যুরেন্সে ট্রেড বেশি করি, ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্স সেক্টরের ফি আছে 15.96, এইখানে গ্রাফে দেখানো আছে। ব্যাংক সবচেয়ে নিচে আছে, টেলিকম, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স। তারপরে পাওয়ার সেক্টর, রিয়েল এস্টেট এবং ফার্মা। তো আমরা আজকে ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। আমরা যদি ইন্স্যুরেন্সের টোটাল স্টকগুলা দেখি সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের ফি 15.96 আছে। এইখানে আমরা নিয়েছি যে স্টকগুলোর ফি রেশিও 10-এর নিচে, সেই স্টকগুলো থেকে আমরা বেসিক্যালি যে কোনো একটা স্টক সিলেকশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্স্যুরেন্স ফি আছে 7.05,
গ্রিন ডেল্টা আছে 9.66 এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স 9.88, প্রগতি ইন্স্যুরেন্স 12.66, ইস্টার্ন ইন্স্যুরেন্স 15, সেন্ট্রাল ইন্স্যুরেন্স 19.95 এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স 9.15। তো আমরা এই স্টকগুলো থেকে আমরা সিলেকশন করব যে আমরা কোনটায় ট্রেড করবে বা করা যায়। পাশাপাশি ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও আমরা সিলেকশনে রেখেছি। এখন আমরা যে সকল ক্রাইটেরিয়া রেখেছি, ফার্স্ট আমরা দেখব ডিভিডেন্ড ইল্ড। তো আমরা জানি আমরা দুইভাবে লাভবান হই, একটা হলো প্রাইস বেনিফিট আর একটা হলো ডিভিডেন্ড বেনিফিট। তো আমরা ডিভিডেন্ড বলতে ক্যাশ ডিভিডেন্ড বুঝাচ্ছি। তো আমরা ফার্স্ট দেখব হলো আমাদের ডিভিডেন্ড বেনিফিট কোন স্টকগুলোতে ভালো পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট টপ আছে 4.95। আমরা আলোচনা করতেছি ডিভিডেন্ড ইল্ড নিয়ে। আমরা জানি ডিভিডেন্ড ইল্ড হলো আমি অ্যাকচুয়াল বেনিফিট, আমি কোম্পানি আমাকে যত পার্সেন্ট ডিভিডেন্ড দেখ, সেক্ষেত্রে মার্কেটের প্রাইসের সাপেক্ষে আমি কতখানি প্রফিট পেলাম বা লাভ পেলাম, সেটাই ডিভিডেন্ড ইল্ড। আর মার্কেট বটম ছিল 1.4, তো মার্কেট টপ আমরা পাচ্ছি 4.9। এখানে মার্কেট টপের কাছাকাছি যাদের ইল্ড আছে সেই স্টকগুলোকে আমরা গেইন করেছি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি, গ্রিন ডেল্টা, রিলায়েন্স, ইস্টার্ন, বিএনআইসিএল, ঢাকা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্প্লেন্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স এবং পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স। এগুলোর মোটামুটি ডিভিডেন্ড ইল্ড ভালো ছিল লাস্ট ইয়ারে। নেক্সট আমরা চলে যাব ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও যদি আমরা দেখি, মার্কেট টপ ছিল 25, বটম ছিল 7। এখানে একটা ভালো দিক হলো ইন্স্যুরেন্স সেক্টরে 100% কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এটা বাংলাদেশের মার্কেটের অন্য কোনো সেক্টরে নাই। এই সেক্টরের জন্য এটা একটা ভালো দিক। যাই হোক, তো আমরা যদি মার্কেট টপ দেখি, মার্কেট টপের কাছাকাছি আছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিএনআইসিএল। না, বাকিগুলো টপের কাছাকাছি নাই। তো এই ছিল ডিভিডেন্ড পে আউট রেশিও। আমরা দেখতেছি ঘুরে ঘুরে একই শেয়ারগুলোর নাম আসতেছে। দেন আমরা দেখব পেড আপ ক্যাপিটাল। তো আমি সবসময় চেষ্টা করি যে স্টকগুলো লো পেড আপ সেগুলো থেকে সিলেকশন করার জন্য, যেহেতু আমরা এখন ফান্ডামেন্টাল বেসড স্টক সিলেকশনের বিশ্লেষণ দেখাচ্ছি। এখানে আমি দুইটা বেনিফিট নেব, একটা হলো ডিভিডেন্ড বেনিফিট আর একটা হলো প্রাইস বেনিফিট। তো আমি যে স্টকগুলো ডিভিডেন্ড বেনিফিট ভালো পাওয়া যাবে সেগুলোতে আমরা প্রাইস বেনিফিট কতখানি ভালো পাওয়ার সুযোগ আছে বা স্কোপ আছে সেটাও দেখাবো। এখানে আমরা খেয়াল রাখবো যখন আমরা কোনো স্টক সিলেকশন করবো সেখানে আমাদের পেইড আপ ক্যাপিটালটা দেখতে হবে। বিশেষ করে আমি সবসময় লো পেইড আপের দিকে স্টক সিলেকশনটা রাখার চেষ্টা করি, কিন্তু কোনো ক্ষেত্রে আসলে রাখা যায় না অ্যাজ পার ভ্যালুয়েশন। তো এইখানেও দেখেন লোয়েস্ট পেইড আপ ক্যাপিটাল আছে অগ্রণী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কিন্তু এইসব দিকে আমাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মিট করে না। আর সেজন্য আমরা এই দিকে স্টকগুলোকে সিলেকশন রাখতে পারিনি। আমরা পেয়েছি রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা, পাইওনিয়ার, প্রগতি, সেন্ট্রাল, ইউনিয়ন,
ইস্টার্ন, এগুলো একটু বরফ এইডাবের দিকে চলে গেছে, তাতে অসুবিধা নাই। আমরা দেখব এখানে ডিরেক্টর হোল্ডিং এবং ইনস্টিটিউট হোল্ডিং এর রেশিওটা কেমন, আর পাবলিক হোল্ডিং এ কত শেয়ার আছে, অর্থাৎ ট্রেডিং এ কত শেয়ার আছে। সেটা যদি কম হয় তাহলে কোনো অসুবিধা নেই, একটু বরফ এইডাবের দিকে থাকলেও সমস্যা নেই। আমরা দেখুন শেয়ার হোল্ডিংটা দেখব, এখানে ডিরেক্টর হোল্ডিংটা আমরা একটু আগে দেখব। এখানে আছে ডিরেক্টর হোল্ডিং। তো দেখেন ডিরেক্টর হোল্ডিং এ আছে আমাদের যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে রিলায়েন্স ইন্স্যুরেন্স 64%, ইউনিয়ন ইন্স্যুরেন্স 46% এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স 46%, পায়োনিয়ার ইন্স্যুরেন্স 46%, প্রগতি ইন্স্যুরেন্স 42%। অলমোস্ট যে ইন্স্যুরেন্স গুলো বা যে স্টক গুলো আমরা অলরেডি সিলেকশন করেছি, সেগুলো ডিরেক্টর হোল্ডিং ভালো, এবং পাশাপাশি ইনস্টিটিউট হোল্ডিংও কিছু না কিছু আছে, এবং পাবলিক হোল্ডিং গ্রিনডেলটা একটু বেশি আছে, সেন্ট্রাল একটু বেশি আছে, প্রগতি, ইস্টার্ন। তো আমাদের যে স্টকগুলো নিয়ে কথা বলতেছিলাম, সেখানে সবগুলো স্টক এখানে ডিরেক্টর হোল্ডিং ভালো। আমরা নেক্সট প্যারামিটার গুলো এখন দেখব। দেন আমরা আসবো ইপিএস গ্রোথটা। তো ইপিএস গ্রোথের মধ্যে আমরা দুইটা জিনিস দেখবো, যে গ্রোথ রেট আসলে কনসিস্টেন্সি। এখানে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো মার্ক করেছি, সেগুলোর গ্রোথ রেট খুব একটা বেশি না, বাট ইপিএস এর কনসিস্টেন্সি ভালো। তো আমরা কনসিস্টেন্সি যেহেতু ভালো, আমরা নেক্সট প্যারামিটার গুলো আমরা দেখব। এখন আমরা দেখব পিবি রেশিও। আমার সিলেকশনের যে স্টকগুলো আছে সেগুলো পিবি রেশিও আমি সবসময় চেষ্টা করি লেস দেন 1 এর মধ্যে সিলেকশনটা রাখার জন্য। এখানে আমরা দেখতেছি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পিবি রেশিও 1.17। তো আমরা এর আগে গত বছর আমরা কিন্তু সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে মার্ক করেছিলাম, এবং সেটা যখন 38 লেভেল 37 লেভেল ছিল তখনই আমরা পাবলিশ করেছিলাম। তখন পিবি রেশিও 7.50। এখন যেহেতু প্রাইস বেড়ে গেছে, পিবি রেশিও 1.17। তো আমি এটাকে আপাতত বাদ দিচ্ছি আলোচনা থেকে। দেন গ্রিন ডেল্টা পিবি রেশিও আছে 0.8, and প্রগতি ইন্স্যুরেন্স পিবি রেশিও আছে 8.86, রিলায়েন্স এর পিবি রেশিও আছে 0.97, এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স এর পিবি রেশিও আছে 1.07, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এর পিবি রেশিও আছে 1.6। তো আমরা এই কয়টার মধ্যে থাকবো আর কি, এই পাঁচটা। আর এশিয়া প্যাসিফিকের পিবি রেশিও 2.17, অতএব বাদ। তো আমরা মোটামুটি এখানে পাঁচটার মধ্যে চলে আসছি। এখন দেখেন আমাদের মোটামুটি বেসিক যে ফান্ডামেন্টাল ডাটা, সেখান থেকে আমরা প্রাইমারি সিলেকশন পেয়ে গেছি। সেখানে আমরা রেখেছি হলো গ্রিন ডেল্টা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক বাদ, এটা হবে না, ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই ছয়টা স্টকের ভ্যালুয়েশন দেখবে। আসলে ভ্যালুয়েশনটা আমাকে বাই অথবা সেল ডিসিশন নিতে হেল্প করবে। ওই যে যেটা বললাম, আমি আসলে কোথায় বাই করতেছি, আমাকে কোথায় সেল করতে হবে, আমাকে এই জিনিসগুলো ডিসিশন নিতে আমাকে ভ্যালুয়েশন হেল্প করবে। আমরা রিলায়েন্স ফার্স্ট দেখব, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ডিটেলস। সেখানে থাকবে কোম্পানি ওভারভিউ, ভ্যালুয়েশন, ফিউচার গ্রোথ, পাস্ট পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল হেলথ, ডিভিডেন্ড, এন্ড ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি। তো
এই ক্রাইটেরিয়া গুলো আমরা দেখার পরে আমরা যাব হলো ফাইনাল সিলেকশন হওয়ার পরে আমরা যাব টেকনিক্যাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের পর ট্রেডিং স্ট্র্যাটেজি। আসলে যে স্টকটা আমরা ফাইনালি সিলেক্ট করব সেটার ট্রেডিং প্ল্যানটা কি হবে। তো আশা করি ভিডিও একটু লম্বা হচ্ছে, যাদের যারা আসলে শিখার আগ্রহ আছে আশা করি সাথে থাকবেন তারা। যেটা বলতেছিলাম, তো আমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখব রিলায়েন্স ইন্স্যুরেন্সের। ফার্স্ট আমরা আসছি কোম্পানি ওভারভিউ। এখানে আমরা কোম্পানি ওভারভিউ দেখতে পাচ্ছি পি রেশিও 8.6, পিএস রেশিও, প্রাইস টু সেলস রেশিও 3। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটুকু, কোম্পানি আর্নিংস, ইপিএস 7.59 এবং মার্জিন গ্রোথ, এখানে মার্জিন 17.96 এবং নেট প্রফিট মার্জিন 34.71 and debt to equity ratio 0। তো এই অংশটা আমাদেরকে বলতেছে কোম্পানির হেলথ কন্ডিশন খুবই ভালো এবং কোম্পানির revenue, cost of revenue, gross profit, other expense and earnings এখানে ডিপেন্ড করা আছে। ডিভিডেন্ড আমরা যেটা বলতেছিলাম, ডিভিডেন্ড এইটা 3.8 এবং ডিভিডেন্ড পে আউট রেশিও 33%, অর্থাৎ টোটাল আর্নিংসে 33% কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে পে করে থাকেন। এখন আমরা দেখব ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশনে আমরা যেটা দেখব কোম্পানি আসলে আন্ডার প্রাইস আছে নাকি ওভার প্রাইস আছে, কনসিডারিং প্রেজেন্ট মার্কেট প্রাইস। এখানে ভ্যালুয়েশন ক্রাইটেরিয়ার মধ্যে 6 ক্রাইটেরিয়া, আউট অফ 6 আমরা 2 ক্রাইটেরিয়া দেখতেছি পজিটিভ, 4 ক্রাইটেরিয়া সিমস নেগেটিভ। তো এখানে আমরা যদি দেখি যে পজিটিভ দুইটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো কি প্রাইস টু আর্নিংস ভার্সেস পেয়ার্স, অর্থাৎ এই কোম্পানি যে আর্নিংস আছে সেটা ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য স্টকের তুলনায় ভালো আছে। আর প্রাইস টু আর্নিংস অর্থাৎ এই কোম্পানির আর্নিংস টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের যে আর্নিংস রেশিও আছে সেই অনুযায়ীও ভালো আছে, অর্থাৎ কোম্পানির ইনকাম খুবই ভালো কম্পেয়ার টু ইন্স্যুরেন্স সেক্টর, কম্পেয়ার টু all other company of the insurance sector। আর আমরা যদি দেখি ফেয়ার ভ্যালু, ওই পয়েন্টে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। অবশ্যই যেহেতু ফেয়ার ভ্যালু থেকে হয়তো প্রাইসটা বেশি আছে, আমরা পরের পেজে দেখতে পাবো। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু আসছিল 47.41 এবং মার্কেট প্রাইস আছে 65.3। মিনস কোম্পানি 37.7% ওভার ভ্যালুড অবস্থায় আছে। তো আমাদেরকে যদি ট্রেড করতে হয়, আমরা যদি কেউ 65 থেকে ট্রেড করা শুরু করি, সেক্ষেত্রে ট্রেডিং প্ল্যানটা এমন হবে যখন কোম্পানির প্রাইস 50 নিচে আসবে তখন যেন আমার অ্যাভারেজ প্রাইসটা যেন 50-র কাছাকাছি থাকে। দেন কি ভ্যালুয়েশন ম্যাট্রিক্সে আমরা যদি দেখি, কি ভ্যালুয়েশন ম্যাট্রিক্স এখানে আমরা পাচ্ছি প্রাইস টু সেলস রেশিও, অর্থাৎ
প্রতি শেয়ারের এগেইনস্টে যে পরিমাণ সেলস আছে তার থেকে 3 গুণ মার্কেট প্রাইস বেশি আছে। তো এটা এরকমই হবে, এটা অস্বাভাবিক কোনো ম্যাটার না, কারণ মার্কেট প্রাইস যদি 65 থাকে প্রতি শেয়ারের এগেইনস্টে সেলস 65 হবে, এরকম নাও হতে পারে। অতএব এটা অ্যাবনর্মাল কিছু না। দেন আমরা দেখব পি রেশিও। পি রেশিও তো ইতিমধ্যে আমরা দেখেছি, তো এটা নিয়ে আর ডিটেলস কথা বলবো না। আমরা কথা বলবো পিবি রেশিও। পিবি রেশিও আমরা 1 দেখেছি, এটা আমাদের কাছে মনে হয়েছে লেস দেন 1 ইজ গুড, তো এটা ক্লোজ টু 1, দ্যাট ইজ অলসো গুড। দেন আমরা চলে আসবো প্রাইস টু আর্নিংস রেশিও ভার্সেস পেয়ার্স, যা ইতিপূর্বে কথা হয়েছে। তো রিলায়েন্স ইন্স্যুরেন্সের পি রেশিও 80.6, যেটা অন্য স্টকগুলোর তুলনায় কম। দেন আমরা চলে যাব কোম্পানির ফার্স্ট পারফরমেন্স। তো এই কোম্পানির পূর্বের পারফরমেন্স যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব আর্নিং গ্রোথ, রেভিনিউ গ্রোথ, গ্রোস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, ROE, ROA, ROC, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। আমরা ফার্স্ট প্রিভিয়াস পারফরমেন্স 6 ক্রাইটেরিয়ার মধ্যে আউট অফ 6, 5 ক্রাইটেরিয়া লুকস গুড। এখানে আর্নিং গ্রোথ ছিল 5.4% এবং EPS গ্রোথ ছিল 5.2%, EPS গ্রোথ 5.2%। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি গ্রোথ ছিল 11%, রেভিনিউ গ্রোথ কোম্পানি ছিল 2.3%। এইটা সেক্টরের মধ্যে গ্রোথ একটু কম আছে, বিশেষ করে রিলায়েন্সের গ্রোথ রেটটা এখানে কম শো করতেছে। রিটার্ন অন ইকুইটি 11.8 ছিল এবং নেট প্রফিট মার্জিন 34.7 ছিল, এটা খুবই ভালো। এটা যা ইতিপূর্বে আমরা কথা বলছি এই ব্যাপারে। মিনস আমরা শুধু একটা রেভিনিউ গ্রোথ, লাস্ট ইয়ারের রেভিনিউ গ্রোথ ছিল 2.3%, যেটা অন্য ইন্ডাস্ট্রির মধ্যে, এটা ইন্ডাস্ট্রি অন্য সবগুলো মিলিয়েছিল 11%, কিন্তু রিলায়েন্সে কম ছিল, এখানে এটা নেগেটিভ আমরা পাচ্ছি। Otherwise, everything is okay in this parameter. আমরা যদি দেখি রেভিনিউ একটা কনসিস্টেন্সি আছে, গ্রোয়িং এজে আছে। এন্ড যদি আর্নিংস দেখি, আর্নিংস ও কিন্তু এটা গ্রোয়িং এজে আছে। আর যদি মানি ফ্লোটা দেখি, মানি ফ্লো একটু ভোলাটাইল আছে, বাট ভালো। আমরা যদি এখানে দেখি আর্নিংস গ্রোথ অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানি আর্নিংস গ্রোথ ছিল 5.2%, আর ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল 5.4%, মিনস ইন্স্যুরেন্স সেক্টরের এটা কিন্তু। আর টোটাল মার্কেটে ছিল 6.6%। যদি এটা ছিল লাস্ট 5 ইয়ার্স, টোটালটাই লাস্ট 5 ইয়ার্স। আর যদি আমরা লাস্ট ইয়ার দেখি, লাস্ট ইয়ারে কোম্পানি ছিল 24.8%, ইন্ডাস্ট্রি ছিল 2.7% এবং মার্কেট ছিল 1.4%। লাস্ট ইয়ারের পারফরমেন্স রিলায়েন্সের খুবই ভালো ছিল।
এইখানে যদি আরওই আমরা দেখি, কোম্পানি আরওই ছিল 11.8%, ইন্ডাস্ট্রি ছিল 8.5%। তো এই সেক্টরের মধ্যে কোম্পানিটাই ভালো ছিল 11.8%, যেখানে সেক্টরে ছিল হলো 8.5%। এবং আরওএ আমরা কোম্পানি ছিল 6% এবং ইন্ডাস্ট্রি ছিল 4.6%। এবং আরওসিই আমরা যদি দেখি, আরওসি লাস্ট ইয়ার ছিল 17.3% এবং 3 years ago it was 13.6%. এটা দিস ইজ ক্যাশ ফ্লো। আমরা ফ্রি ক্যাশ ফ্লো এটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ অফ আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইজ করি বা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করি, আপনি দেখবেন ইপিএস বলেন, পি রেশিও বলেন, বিভিন্ন এগুলো ম্যানিপুলেট করা যায়, কিন্তু এই জায়গাটায় এটা ম্যানিপুলেট করা যায় না। এখানে দেখেন, তো এটা কোম্পানি খুবই ভালো। এনিওয়ে, আমরা যেটা বলতেছিলাম, তো আমরা এই জায়গাটা নিয়ে কথা বলতেছিলাম। এটা কোম্পানি একটা ভালো দিক, ফ্রি ক্যাশ ফ্লো। তো ফ্রি ক্যাশ ফ্লো কোথায় থেকে আসছে? এখানে দেখেন টোটাল যে নেট ইনকাম ছিল, সেখান থেকে ডিভিডেন্ড কোম্পানি পে করছে 33%, বাকিগুলো রিটার্ন করছে। এটা হচ্ছে এখানে আছে। নেক্সট আমরা দেখব ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য কোম্পানি। সেখানে আমরা দেখব ডেট লেভেল দেব, ডেট টু ইকুইটি রেশিও দেখব, নেট অ্যাসেট দেখব, নেট লায়াবিলিটিস দেখব, ডেট কাভারেজ, ইন্টারেস্ট কাভারেজ। এখানে আউট অফ 6 অল আর ক্রাইটেরিয়া, অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্সের ব্যালেন্স শিট হেলথ খুবই ভালো। এখানে এক কথায় যদি বলি, ডেট টু ইকুইটি 0, ডেট যেহেতু 0, হিউজ ক্যাশ ওরিয়েন্টেড কোম্পানি, লিকুইডিটি এবং টোটাল লায়াবিলিটিস এবং নেট অ্যাসেট। তো এখানে এক কথায় ব্যালেন্স শিট অর্থাৎ ফাইন্যান্সিয়াল হেলথ অফ ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো। তো আমরা এটার ব্রেকডাউনটা পরে দেখতেছি। আমি যদি ডেটটা দেখি, ডেট এখানে 2014 সালে, 15 সালে, 16, এই সময় কিছু ডেট ছিল। 17 সালের পরে কোম্পানির আর কোনো ডেট নেই ইকুইটি। তো এটা একটা কোম্পানির জন্য খুবই ভালো, যেহেতু কোম্পানির ডেট নাই, এটা ডেট ফ্রি কোম্পানি। reducing debt level, Reliance had no debt for 5 years. Debt coverage, so এখানে কোনো ডেট কাভারেজ ইস্যু নেই এবং ইন্টারেস্ট কাভারেজ ইস্যু নেই, বিকজ অফ নো ডেট। সো এই ফ্যাক্টরগুলো এই কোম্পানির জন্য প্রযোজ্য না। আর যদি আমরা দেখি শর্ট টার্ম অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, শর্ট টার্ম অ্যাসেট, শর্ট টার্ম লাইবিলিটিস, যদি আমরা দেখি শর্ট টার্ম অ্যাসেট বেশি আছে 7.36 বিলিয়ন এবং লাইবিলিটিস 6.5 বিলিয়ন। এটা একটা কোম্পানির অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ অফ আমরা জানি শর্ট টার্ম অ্যাসেট মিনস হলো উইথিন 1 ইয়ার কোম্পানি এটাকে টাকায় কনভার্ট করতে পারে, বা এই ধরনের অ্যাসেট আছে।
এবং শর্ট টার্ম লাইবিলিটিস এরকম কোম্পানির লোন পে করতে হবে অথবা এই ধরনের যেগুলো ফ্যাক্টর আছে সেগুলো। আর লং টার্ম অ্যাসেট আমরা যদি দেখি, লং টার্ম অ্যাসেট কোম্পানি 5.95 বিলিয়ন এবং নো লাইবিলিটিস। এটা ইতিমধ্যে আমরা দেখেছি অন্য প্যারামিটার্স গুলোতে, ব্যালেন্স শিট এবং কোম্পানি ওভারভিউতে। এই ব্যাপারে আর বেশি কথা বলবো না। এটা গ্লান্স ব্যালেন্স শিট, ইতিপূর্বে আমরা এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। এখন আমরা আসবো ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড মধ্যে আমরা ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড গ্রোথ, ইন্স্যুরেন্স সেক্টর ডিভিডেন্ড ইল্ড এবং ডিভিডেন্ড ইল্ড ফোরকাস্ট, ডিভিডেন্ড ইল্ড ভার্সেস মার্কেট, এই বিষয়গুলো আমরা এখানে এই পয়েন্টের আন্ডারে অ্যানালাইজ করব। আমরা যদি দেখি কোম্পানি ডিভিডেন্ড ইল্ড ছিল 3.8%, মার্কেট বটম ছিল হলো 1.1% এবং মার্কেট টপ হলো 3.8%। মিনস হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স মার্কেট টপ এর মধ্যে আছে আর ইন্ডাস্ট্রির অ্যাভারেজ ছিল 2.8%। মিনস ডিভিডেন্ড ইল্ডের দিক থেকে এই কোম্পানিটা মোটামুটি মার্কেট টপে আছে। আর্নিংস পে আউট আমরা ইতিমধ্যে দেখেছি, আর্নিংস পে আউট ছিল 33%। বাকি ইনকাম গুলো কোম্পানি রিটেইন করছে ফর ইনভেস্টমেন্ট অর আদার ইমার্জেন্সি ব্যাকআপ। এটা ভালো, কিন্তু এখানে কোম্পানি যে 33% মাত্র পে আউট করছে, এখানে 50%ও করতে পারত, যেহেতু অলরেডি ক্যাশ বিল্ড আপ করা আছে কোম্পানির। তো এখানে তুলনামূলক কম দিয়েছে কম্পেয়ার টু আর্নিংস cash payout to shareholder 31%. স্টেবিলিটি এবং গ্রোথ অফ পেমেন্টস, এখানে আমরা ডিভিডেন্ড ইল্ড আমরা দেখছি। ডিভিডেন্ড ইল্ড নিয়ে কোম্পানি 2006 সালে ডিভিডেন্ড ইল্ড ছিল, এখানে 2020 সাল থেকে 24-এ ডিভিডেন্ড ইল্ডটা ভালো ছিল কোম্পানির। ডিভিডেন্ড পেমেন্টটা এবং অ্যানুয়াল অ্যামাউন্ট এখানে ডিটেলস আছে, ওই ব্যাপারে আর বেশি কথা বলতেছি না, আমরা নেক্সট আলোচনা চলে যাচ্ছি। যদি আমরা এট এ গ্লান্স দেখি ডিভিডেন্ড আউট অফ 6 ক্রাইটেরিয়া, 1 ক্রাইটেরিয়া শোয়িং নেগেটিভ এবং রেস্ট 5 ইজ পজিটিভ। ডিভিডেন্ড ইল্ড, পে আউট রেশিও যেগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করছি, ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এবং ডিভিডেন্ড পার শেয়ার 2.5 টাকা, আর্নিংস পার শেয়ার 7.5। এখন আমরা যাব ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়াতে। এখানে আউট অফ 4, 2 criteria is showing negative and 2 criteria is showing positive. So এখানে আমরা এটা একটু পরে দেখব, কারণ ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই অংশটা আর যাচ্ছি না। এইখানে আমরা আজকে আলোচনায় আমরা যেগুলো ইনভেস্টমেন্ট পজিটিভ পেয়েছি, সেখানে আমাদের যেগুলো মেইন কনসার্ন, গ্রোস মার্জিন কোম্পানি 70.96%, এটা আমার কাছে সবচেয়ে
এটা পজিটিভ মনে হয়েছে এবং নেট প্রফিট মার্জিন এই মার্কেটে 2 ডিজিটের নেট প্রফিট আছে এরকম কোম্পানির সংখ্যা খুব একটা বেশি না। তো ইন্স্যুরেন্স সেক্টরে অনেকগুলো কোম্পানির নেট প্রফিট মার্জিন ভালো, বিকজ আমরা জানি ওনারা সেল করেন, ওনারা পলিসি সেল করেন, অতএব তাদের কস্ট অফ গুডস সোল্ড এখানে কম। আর আপনারা যদি এটার ব্রেকডাউন দেখেন, এটা দেখেন টোটাল রেভিনিউ, এখানে আপনি দেখেন কস্ট অফ সেলস খুবই কম compared to gross profit margin, and other expense also কম compared to earnings. অতএব ইন্স্যুরেন্স সেক্টর ব্যাপারটা আসলে অন্য সেক্টরগুলো থেকে ব্যাপারটা ভিন্ন। এইখানে আমরা গ্রোস মার্জিনটা অনেক বেশি, আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। কোম্পানির ম্যানেজমেন্ট, পাশাপাশি সেক্টর বেনিফিট এবং কোম্পানির রিপুটেশন সবগুলো মিলিয়ে এটা ইন্স্যুরেন্স সেক্টরের অন্য কোম্পানিগুলোর তুলনায় কোম্পানির গ্রোস প্রফিট মার্জিনটা অনেক বেশি এবং নেট প্রফিট মার্জিনও ভালো। ডেট টু ইকুইটি রেশিও 0, এটা খুবই ভালো। ইপিএস আমরা পেয়েছি 7.59% এবং ইয়ারলি গ্রোথ আমরা পেয়েছি 5.2%, এবং পি রেশিও এটা লোয়েস্ট পি রেশিও ইন দ্য ইন্স্যুরেন্স সেক্টর। হাইয়েস্ট ডিভিডেন্ড পেয়ার ছিল 25%, তো এই কোম্পানি হাইয়েস্টের মধ্যেই পড়ে ইন দ্য ইন্স্যুরেন্স সেক্টর, এবং হাই আরওসি, অর্থাৎ এটা ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি শো করে, এটাও ভালো। আমরা ইনভেস্টমেন্ট কনসার্নের মধ্যে আমরা যেটা পাচ্ছি যে অসুবিধা যেখানে আমরা ফিল করতেছি সেটা হলো ট্রেডিং 37.7% ওভার দেন এস্টিমেটেড ফেয়ার ভ্যালু। এখানে যে ইন্ট্রিনসিক ভ্যালু আমরা পেয়েছিলাম প্রবাবলি 47.7 সামথিং, তো এখানে কোম্পানি বর্তমানে ট্রেড হচ্ছে 65। তো এখানে খেয়াল রাখতে হবে যেহেতু কোম্পানির বর্তমান ট্রেডিং প্রাইস 37.7% বেশি কম্পেয়ার টু ইন্ট্রিনসিক ভ্যালু 47.7। তো এখানে খেয়াল রাখতে হবে যদি কেউ এই কোম্পানিতে ট্রেড করতে চান, এমনভাবে ট্রেডিং প্ল্যান করতে হবে যাতে কোম্পানির প্রাইস যদি 50 নিচেও আসে বা 45ও আসে, সেই ক্ষেত্রে তার এভারেজ প্রাইস যেন 50 অথবা 55-এর কাছাকাছি থাকে। আপনি একটা কোম্পানির শেয়ার যদি 15% ডাউন হয় বা 10% ডাউন হয়, সেক্ষেত্রে আপনি যে বাউন্স ব্যাক করবে সেখানে দেখবেন আপনি প্লাসে চলে যাবেন। অতএব একবারে কিনবেন না, আর একবারে কিনে নিয়মও না, আপনাকে ধাপে ধাপে কিনতে হবে। এবং খেয়াল রাখবেন সিম্পল একটা ফর্মুলা, নর্মালি আমরা 2468 এই ফর্মুলা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এভারেজ প্রাইসটা 50 কাছাকাছি চলে আসবে। আমরা যদি কোম্পানির টেকনিক্যাল পয়েন্ট থেকে দেখি, আমরা দেখছি লাস্ট সাপোর্ট ব্রেক করছিল এইখানে 67, এই জায়গায় একটা সাপোর্ট ব্রেক করছে, এবং আমরা দেখেন আমাদের মেজর সাপোর্ট এরিয়া এটা, তো মেজর সাপোর্ট এরিয়া কিন্তু আবার ব্যাক করছে। কিন্তু এই যে দেখতেছেন এটাকে আমরা বলি প্যানিক সেল। এই যে গভর্নমেন্ট আন্দোলনের সময় হোক আর একটা আস্থার অভাব হোক, এখানে কিন্তু অনেক ফোর্স সেল হয়েছে, প্যানিক সেল, আর এই সুযোগটা যারা নিতে পারছেন তারা গেইনার। তো আসলে সাপোর্ট লেভেল থেকে স্টকটা ব্যাক করছে, এবং সেখানে দেখেন
আমরা যদি টেকনিক্যালি দেখি এখানে একটা ভালো সাইন আছে। আসলে ট্রেডিং এ যে ক্যারেক্টারিস্টিক আছে সেই ক্যারেক্টারিস্টিককে এখানে ব্রেক করেছে। অতএব এখানে একটা রেজিস্ট্যান্সকে মাইনর রেজিস্ট্যান্সকে ব্রেক করে গেছে এবং এখানে একটা মেজর রেজিস্ট্যান্স ছিল সেটাকেও ব্রেক করছে এবং সেই মেজর রেজিস্ট্যান্স বরাবর এসে কিন্তু স্টকটি এখন এই অবস্থায় আছে। এখন যদি স্টকটি আবার ব্যাক করে তাহলে এর থেকে বেশি হওয়ার কথা না, অর্থাৎ আপনার বাইং প্রাইসটা এমন হবে এখানে কিছু নেবেন, এখানে কিছু নেবেন, এখানে কিছু নেবেন, এখানে কিছু, এখানে যদি আপনার 1, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, এই প্যাটার্নে আপনি যদি ট্রেড করেন আর দেখবেন আপনার এভারেজ প্রাইস এরকম হয়ে গেছে। স্টক যদি আবার এখানেও আসে দেখবেন স্টক আবার এখানেই যাবে, তো সেক্ষেত্রে আপনি প্রফিটে থাকবেন। অবশ্যই একবারে কিনবেন না, একবারে কিনবেন না, একবারে কিনবেন না। তো এটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি সংক্ষেপে বলে দিয়েছি, এখানে আজকে আর দেখাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।